সিটি নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন সাংসদরাও। ঈদের পর আরো 3 সিটিতে ভোটের প্রস্তুতি। গোপন তালিকা ধরে চলছে মাদক বিরোধী অভিযান, প্রমাণ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে বদির বিরুদ্ধে। তিস্তা নিয়ে কথা বলার জায়গা শান্তিনিকেতন না, বললেন মমতা। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠককাল। বিশ্ব সম্প্রদায়কে ভুক্তভোগী রোহিঙ্গা শিশুদের দায় নিতে হবে বললেন প্রিয়াঙ্কা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এবং কিমের সঙ্গে 12 জুনের আলোচিত বৈঠক বাতিল করলেন ট্রাম্প। এখনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরাও অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সুনির্দিষ্ট 11টি প্রস্তাব অনুমোদন করেছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে জানিয়েছেন, ইসির প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই সংসদ সদস্য হওয়ায় সদ্য শেষ হওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নিতে পারেনি। এমন অবস্থায় খুলনার নির্বাচনের প্রচারণাকালীন সময়ের মধ্যেই গেল 9ই মে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করে নির্বাচনী প্রচার ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ করে। পাশাপাশি পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সংসদ সদস্যদের অংশ নেওয়ার বিষয়টি বিবেচনার দাবি জানায়। আওয়ামী লীগের এই দাবির 16 দিনের মাথায় বৃহস্পতিবার বিধি সংশোধনী সভা শেষে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরাও অংশ নিতে পারবে বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। যেহেতু সংসদ সদস্য প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত নন, সেহেতু সংসদ সদস্যরা এখন যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সিটি কর্পোরেশনে, সেটা প্রস্তাবনা করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের ওই সভায় সুনির্দিষ্ট আরও 10টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, এখন থেকে নির্বাচনী পোস্টার সুতা বা দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হবে, মনোনয়ন দাখিলকারী ব্যক্তি প্রার্থী হিসেবে গণ্য হবে। এছাড়া নির্বাচনী ক্যাম্প বা অফিস প্রত্যেকটি থানায় একটির পরিবর্তে প্রতিটি ওয়ার্ডে করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পগুলোতে রাখা যাবে টেলিভিশন। তবে কমিশনের প্রস্তাবে প্রতীকের প্রতিকৃতির ব্যবহার এবং দলীয় প্রধান ব্যতীত আকাশযান ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই প্রস্তাবনাগুলো আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে প্রয়োগের সম্ভাবনা কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু তফসিলভুক্ত নির্বাচনের আওতার মধ্যে আছে, এই গাজীপুরে এই প্রস্তাবনাটা বা সংশোধনীটা করার জন্য এটা সুযোগ খুবই কম। ইসির এই প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে বলে জানান ইসি সচিব। এটা ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। অন্য কোনো ঈদের পর রাজশাহী, সিলেট, বরিশাল সিটি কর্পোরেশনে তফসিল ঘোষণা এবং ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে এই 3 সিটিতে রাজনৈতিক দলগুলো বসে নেই, নির্বাচনে অংশগ্রহণ করারও প্রস্তুতি শুরু করেছে। খুলনার মতো যেভাবেই হোক জয়ের ধারায় ফিরতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির আশঙ্কা নির্বাচনের সুষ্ঠু ভোট নিয়ে। আরো জানাচ্ছেন হাসান পারভেজ। ঈদের পরপরই রাজশাহী, সিলেট, বরিশাল সিটির তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগেই রাজশাহী সিটিতে নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে বড় দুই দলে। খুলনার ফল একদিকে যেমন আশাবাদী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে, অন্যদিকে ভোট নিয়ে অনেকটাই আতঙ্ক বাড়িয়েছে বিএনপির। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে 2008 সালে AHM খায়রুজ্জামান লিটন আর 2013 সালে মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হন। আগামীতেও দলের প্রার্থী তারা। প্রতিটি মানুষের ঘরে ঘরে যাচ্ছি এবং প্রতিটি মানুষ চিন্তা করছে যে তাদের যে জায়গাটি আমরা পূর্বে হারিয়ে ফেলেছি,
এবং সেই জায়গাটিকে পূরণ করার জন্য খায়রুজ্জামান লিটনই একমাত্র যোগ্য প্রার্থী। আমরা খুলনার মতন হতে দিব না, অবশ্যই আমরা বাঁশের লাঠি তৈরি করে বুথে বুথে আমরা পাহারা দেব এবং নিশ্চয়ই আমাদের প্রার্থী উস্তাদ হোসেন বুলবুলকে আমজনতা ভোট দেবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। বড় দুই দলেই একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে কেন্দ্রের সাথে দৌড়ঝাঁপ শুরু করেছে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে, অর্থাৎ নৌকাকে আমরা বিজয়ী করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড নানাভাবে আমরা শুরু করেছি। যেহেতু আমি একটি দল করি, দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবেন, দল যে সিদ্ধান্ত নেবে আমরা দলের কর্মী হিসাবে সেই সিদ্ধান্তটাই আমরা কাজ করে যাব। ঈদের পর তফসিল ঘোষণা করা হবে এমন খবরে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছে বরিশালের রাজনৈতিক দলগুলো। বিএনপি সহ বামপন্থী সংগঠনের নেতারা বলছেন, আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সরকারের ভূমিকার ওপর নির্ভর করছে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটের যদি স্বাভাবিক অবস্থা ফিরে আসে, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি হয়, অবশ্যই আমরা বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচন জুন মাসে দেব আর জুলাই মাসে দেব, যখনই দেবে আমরা নির্বাচনে মাঠে আছি, আমরা মাঠে থাকবো। জয় পরাজয় জনগণ, ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। 3 সিটির ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকার কাজ ইতিমধ্যেই শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। গোপন তালিকা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসায়ীরা অস্ত্রধারী হওয়ার কারণেই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটছে। তবে কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রমাণ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ডিএমপি মাদক বিরোধী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদককে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ডিএমপি মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। মাদককে আমরা না বলতে শিখবো এবং মাদক যারা ব্যবসা করে তাদেরকে আমরা এখান থেকে এই মেট্রোপলিটন ঢাকাতে তাদের কোনো স্থান নাই এটা জানিয়ে দিব এবং যে কোনো মূল্যে আমরা মাদকের এই যে আগ্রাসন থেকে আমাদের জনগণকে মুক্ত করবই ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচি প্রদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। তিনি জানান, কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রমাণ না মেলাতে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আব্দুর রহমান বদি কেন, আরও প্রভাবশালী কেউ যদি সরকারি দলের হয়, মাদক ব্যবসার সঙ্গে, ড্রাগ ডিলিংয়ের সঙ্গে যেই বা যারা জড়িত, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই এই অভিযানের আওতায় আনতে হবে। গত কয়েকদিন ধরে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে মারা গেছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীও। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আজকে যাদেরকে ধরতে যাচ্ছে অভিযানে, তারাও কিন্তু অস্ত্র নিয়ে মোকাবিলা করছে। তাহলে পুলিশ কি ওখানে জুঁই ফুলের গান গাইবে? মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আজও বন্দুকযুদ্ধে 10 জন নিহত হয়েছেন। এরা সবাই মাদক ব্যবসায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। ফেনীর 2 মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদক পাচারের সংবাদে পুলিশের অভিযানে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে স্বজনরা দাবি করেছেন ওই 2 জনকে বুধবার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা সদর দক্ষিণ ও 14 গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজার থেকে 6 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে পাবনায় মাদক ব্যবসায়ীদের হামলায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সদর থানা পুলিশ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল নিধনের জন্যই মাদক বিরোধী অভিযানের নামে দেশে বিচার বহির্ভূতভাবে মানুষ খুনের উৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
বেআইনি হত্যার মাধ্যমে দেশবাসীকে আতঙ্কিত করার ভিন্ন উদ্দেশ্য আছে। রিজভী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ফয়সাল আহমেদ সজলকে গত 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করছে। পুরনো কায়দায় বিরোধী দল নিধনের হাতিয়ার হিসেবে তাকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির এই নেতা। বাংলাদেশে বর্তমান সরকারের বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের প্রতিযোগিতায় মূলত বিরোধী দল নিধনই হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য এজেন্ডা। এমন পরিস্থিতিতে সজলের নিখোঁজের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই সূত্রে গাঁথা। এই রক্তহীন করা ঘটনা বিরোধী দল সহ দেশের সাধারণ মানুষকে আবারও নতুন করে গভীর দুশ্চিন্তার মধ্যে পতিত। বাংলাদেশ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগেই শান্তিনিকেতনে এসে একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন বড় ঘটনা, এজন্য তিনি শান্তিনিকেতন আসতে রাজি হয়েছেন। তবে তিস্তা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। শান্তিনিকেতন তিস্তা নিয়ে কথা বলার স্থান নয় বলে মন্তব্য করেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফরে তাদের মধ্যে একান্তে বৈঠক হবে বলে জানান তিনি। তবে কি কি বিষয় নিয়ে আলাপ হতে পারে সে বিষয়ে নিরুত্তর ছিলেন মমতা। আমরা সবসময় মিট করি, উনি আমাকে খুব পার্সোনালি ভালোবাসেন। একটা মনে রাখতে হবে, এপার বাংলার ওপার বাংলার মধ্যে সম্পর্ক চিরকালীন, চিরজনীন, সার্বজনীন এবং বিশ্বজনীন। এটা বিশ্ব বাংলার একটা রূপরেখা। এখানে কোনো বাউন্ডারি কাজ করে না, এখানে কোনো রাজনীতি কাজ করে না, এখানে আমাদের সভ্যতা, আমাদের আন্তরিকতা, আমাদের সংস্কৃতি কাজ করে। সুতরাং উনিও আমায় খুব ভালোবাসেন। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় খুব যত্ন করে আমাদের ডেকে নিয়ে গিয়েছিলেন। এটা তিস্তার কোনো জায়গা। দিদি, আমি বাংলাদেশ থেকে আসছি, তো এই জন্য আপনি তো নিশ্চয়ই আপনার কাছে একটা আপনারা কি কোশ্চেন করবেন না, আপনি আমাকে বিশ্বভারতী নিয়ে করুন। আমি এখানে বিশ্বভারতী প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। প্রধানমন্ত্রীর সফর সংবাদ সংগ্রহে এখন কলকাতায় আছেন সহকর্মী তানজির মেহেদি। তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তানজির, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলোচনা হতে পারে, আর মমতার বক্তব্যে তিস্তা নিয়ে কোনো ইঙ্গিত মিলেছে কি? মমতার বক্তব্য দিয়ে আসলে আমি একটু শুরু করতে চাই মামুন, কেননা মমতা ব্যানার্জি আগামীকাল যেহেতু সমাবর্তন, তার আগে কিন্তু মমতা ব্যানার্জি ইতিমধ্যেই শান্তিনিকেতনে অবস্থান করছেন। তার সঙ্গে যখন সাংবাদিকদের কথা হয় তখন কিন্তু সরাসরি তিস্তা প্রসঙ্গে তার কাছে প্রশ্ন ছোড়া হয়েছিল, কিন্তু তিনি সেটি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন শান্তিনিকেতন তিস্তা প্রসঙ্গে কথা বলার জন্য উপযুক্ত কোনো স্থান নয়। তবে তিনি যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে যে এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো ভেদাভেদ তিনি দেখতে চাননি। তিনি মনে করেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্পর্ক চিরকালীন, চিরভাস্বর। তো সার্বজনীন একটি সম্পর্ক হিসেবে দাবি করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ককে, কিন্তু তিস্তার প্রসঙ্গে তিনি পরিষ্কার করে কিছু বলেনি। তবে যে বিষয়টি আশার জায়গা তৈরি করেছে সেটি হচ্ছে যে আগামীকাল সমাবর্তনের পর দুই দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যৌথভাবে বাংলাদেশ ভবনটি উদ্বোধন করবেন তখন কিন্তু মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন। তো তারা সবাই যখন সেখানে থাকবেন এবং সেই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করবেন। এবং আমরা যে সফরসূচি পেয়েছি সেখানে লক্ষ্য করছি যে এই বৈঠকটির জন্য কিন্তু 1 ঘন্টা সময় রাখা হয়েছে, অর্থাৎ সেখানে ধারণা করাই যায় যে নানা বিষয় তাদের মধ্যে আলাপ হবে। সে বিষয়ে কিন্তু অফিসিয়াল কোনো বক্তব্য আমরা না পেলেও কিছু বিষয় আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে তিস্তা একটি বড় ধরনের গুরুত্ব সহকারে উঠে আসবে। কেননা গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 4 দিনের জন্য দিল্লি সফরে গিয়েছিলেন তখন কিন্তু তিস্তা অসমাপ্ত থেকে যায়। সে সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার ঘোষণা দিয়ে জানিয়েছিলেন যে ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এই চুক্তিটি সম্পাদিত হবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু দুটি সরকারের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে। তো সেই জায়গায় কিন্তু এই চুক্তি বাস্তবায়নের জন্য এই সফর বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বিশ্লেষকরাও কিন্তু তাই মনে করছেন। এবং
নানান ধরনের কূটনীতিকদের মধ্যেও কিন্তু আমরা এই তৎপরতা লক্ষ্য করেছি। তাই আগামীকালের যে 1 ঘন্টার বৈঠক, সেই বৈঠকে এটি এক ধরনের নতুন মাত্রা পাবে বলে কিন্তু আশা করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে কোনো কূটনীতিক অফিসিয়ালি কোনো বক্তব্য এখন পর্যন্ত রাখেননি। এছাড়াও তিস্তার বাইরে কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে বাংলাদেশ কিন্তু বরাবরই আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে এবং সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও এই আলোচনাটিও সেখানে গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আন্তঃযোগাযোগ, যোগাযোগ বাড়ানো এবং হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের যে সহযোগিতার ক্ষেত্র, সেটি আরও সম্প্রসারিত হতে পারে এই আলোচনার মধ্য দিয়ে, তেমনটা আশা কিন্তু থেকে যাচ্ছে। এছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 26 তারিখ একান্তে বৈঠক করবেন। তো এই সব মিলিয়ে হচ্ছে যে এই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অর্থাৎ ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বারবারই বলা হচ্ছে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথাটি, এই সফরের মধ্য দিয়ে সেটি আরও বেশি বেগবান হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। মামুন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তানজির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজির মেহেদি। তিনি জানাচ্ছিলেন কাল পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হবে বাংলাদেশ ভবনের। এর মধ্যে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজির মেহেদি। যাচ্ছি খবরের পরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফর প্রথাগত দ্বিপাক্ষিক সফর নয়। তা সত্ত্বেও বন্ধুত্বপূর্ণ দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে নানা বিষয়ে আলাপ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার তৌফিক হাসান। এর মধ্যে তিস্তা চুক্তির সম্ভাবনা জিয়ে থাকলো বলে মনে করেন বিশ্লেষকরা। তবে দিল্লি বাংলাদেশকে তিস্তার জল বঞ্চিত করে পিঠ চাপড়াচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক পবিত্র সরকার। ভারতের কলকাতা থেকে হাবিবুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন তানজির মেহেদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 25শে মে 2 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার বলছেন, শুক্রবার বীরভূম জেলার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন, বিশ্বভারতীর সমাবর্তনে অংশ নেয়া এবং শনিবার আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। পরে তারা একান্ত বৈঠকে অংশ নেবেন। শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অংশ নেওয়ার কথা রয়েছে। এই অবস্থায় তিস্তার নদীর পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান উপ হাই কমিশনার। আসলে দেখবেন যে যখন ভিভিআইপি ভিজিট হয়, অনেক প্রোগ্রামই শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সিদ্ধান্তের ব্যাপার থাকে। সো এটা এখনো ঠিক বলা যাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে, বাট হলে হতে পারে। দীর্ঘদিন তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ায় দিল্লির সমালোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। বাঙালি হিসেবে আমার অন্তরের কামনা যে তিস্তা চুক্তিটা হোক, বাংলাদেশের জল সমস্যার একটা সমাধান হোক। আমরা বাংলাদেশকে জলে বঞ্চিত করে তাকে ওই পিঠ চাপড়ানির মতো একটা বঙ্গভবন করব শান্তিনিকেতনে, এইটা আমি কোনো সমাধান বলে মনে করি না। তিস্তার জলও এর সঙ্গে সঙ্গে প্রবাহিত হোক, বঙ্গভবনের উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গে। অনেকদিন পর পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন হয় বাঙালি ও বাংলাদেশ নিয়ে ভারতের গবেষণা ও চর্চা বাড়বে বলে মনে করেন পবিত্র সরকার। তানজির মেহেদি, নিউজ 24, পশ্চিমবঙ্গ, ভারত। ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অসুস্থ ফিলিস্তিনের রাষ্ট্রপতির শারীরিক খোঁজ খবর নেন শেখ হাসিনা এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন। রোহিঙ্গা সংকট রাজনৈতিক হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্ব সম্প্রদায়কে ভুক্তভোগী রোহিঙ্গা শিশুদের দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জসমিন সোমা। 4 দিনের সফরে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় কাটিয়ে গেলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।
3 দিন ধরে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। তুলে ধরেন নিজের অভিজ্ঞতা। The basic things that a child needs to not have a stunted development: food, clean water, shelter during monsoons and cyclones. You know how many cyclone shelters you have in Bangladesh, because we know what happens during monsoon season. I'm from India. I know what happens. What happens to those shacks and those makeshift homes? রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক সমস্যা বলে চিহ্নিত করে প্রিয়াঙ্কা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো বিশ্বকেই রোহিঙ্গা শিশুদের দায় নিতে হবে। To me, as a global community, the message that I want to take from these camps is that refugee children are the world's responsibility, because they don't have anywhere to go. এর আগে সকালে রোহিঙ্গা শিশুদের এক স্কুল থেকে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন এই তারকা। রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও জানান বলিউড সুপারস্টার। And the world needs to have that compassion. We cannot divide children. বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা চোপড়া। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোই বাংলাদেশের প্রশংসা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি হলেও সেই চুক্তি বাস্তবায়নে দেশটির আগ্রহের অভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে আবারও রোহিঙ্গা শিশুদের দেখতে কক্সবাজারে আসারও ইচ্ছা প্রকাশ করেন ইউনিসেফের এই গুডউইল অ্যাম্বাসেডর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কিমের সঙ্গে আসছে 12 জনের শীর্ষ বৈঠক বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে কিমকে দেয়া এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প বলেন, প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার ক্ষোভ ও বৈরিতা স্পষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে 12 জুন কিমের সঙ্গে সিঙ্গাপুরের সমঝোতার বিষয়ে মুখোমুখি আলোচনায় বসা উচিত হবে না বলে জানান তিনি। আর বুধবার কিমের পারমাণবিক শোডাউনের হুমকিতে উত্তরে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের চেয়ে বড় অস্ত্র মার্কিনীদের আছে, কিন্তু উপরওয়ালার কাছে তিনি প্রার্থনা করেন যেন এসব অস্ত্র ব্যবহারের প্রয়োজন না পড়ে। চলতি মাসে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করায় ক্ষুব্ধ কিম প্রশাসন সিউলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে। সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠক বাতিলের হুমকি দেয়। সেই থেকে শুরু হয় ট্রাম্প কিমের বৈঠক নিয়ে অনিশ্চয়তা। এদিকে বৈঠক বাতিলের ঘটনায় এখনও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চলা 3 মামলায় জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার জামিনের বিষয়ে উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 2015 সালে কুমিল্লার 14 গ্রামে হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে 2টি এবং নড়াইলে বেগম জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করা হয়। এই মামলাগুলোতে জামিন চেয়ে গত 20 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। নিম্ন আদালতে একটি জামিনের দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় হাইকোর্টে মুভ করা যাবে কি না, এটা হলো একটা আইনগত প্রশ্ন। এবং আইনগত প্রশ্নে যদি আমি আদালতকে সঠিকভাবে অ্যাসিস্ট না করি, সাহায্য না করি, তাহলে তো এরপরে সবাই সোজা চলে আসবে হাইকোর্টে। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা অতীতেও ছিল, এখনও আছে। আমরা মনে করি যে দেশের সর্বোচ্চ আদালত থেকে বেগম খালেদা জিয়ার বেল ইনশাআল্লাহ হবে। 69 বছর পর আগামী 23 জুন দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ পাচ্ছে স্থায়ী ঠিকানা। এদিন আনুষ্ঠানিকভাবে 23 বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত দলের স্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের দ্বার উন্মোচন করবেন
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ হয়েছে ৯৯ কাজ। নতুন ভবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লগ্নের পর ৮ থেকে ৯ বার অস্থায়ী কার্যালয় পরিবর্তন করে অবশেষে নিজস্ব অর্থায়নে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে স্থায়ী রূপ পেয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনটি, যা নির্মাণের মূল দায়িত্বে ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা অলমোস্ট ফিনিশ আর কি, ধোঁয়া মোছা চলতেছে। ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৩শে জুনই আমরা এটা ওপেন করব, মাননীয় প্রধানমন্ত্রী ওপেন করব এবং গত ২৩শে জুন মাননীয় প্রধানমন্ত্রী এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। দলীয় এই ভবনে থাকছে বিশাল আকৃতির সভাকক্ষ, সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের জন্য আলাদা অফিস কক্ষ, গবেষণাগার, লাইব্রেরি, এমনকি হেলিপ্যাড সহ অত্যাধুনিক অবকাঠামোর বিভিন্ন দিক। অর্থের যোগানটা তো আওয়ামী লীগের অর্থের যে আপনার আমরা যে চাঁদাগুলো দিই সেখান থেকে আসতে ব্যবস্থাপনা এরকম আমি বলি যে এখানে 2টা হল রুম থাকবে বড় বড়, যেখানে ৫০০ লোক আপনার মিটিং করতে পারবে। আপনার প্রধানমন্ত্রীর জন্য একটা ফ্লোর আছে, মানে টোটাল একটা ফ্লোর, যেখানে উনি মানে মিটিং করতে পারবে উইথ লিডার্স। আমরা কী করতে যাচ্ছি নেক্সট 5 ইয়ার্স, হ্যাঁ, আমাদের যে নির্বাচনী একটা ইশতেহার যাবে, এটাও এখান থেকে আপনার প্রকাশনা হবে। এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিদর্শন করেছেন নতুন ভবনটি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই দলের দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের আবেগের এই জায়গাটি বদলে যাচ্ছে খুব দ্রুতই। পুরো বঙ্গবন্ধু এভিনিউ জুড়েই সময়ের বিভিন্ন পাতায় আওয়ামী লীগের ঐতিহাসিকতার গল্প। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল, ৬৯ বছর পর ২০১৮ ২৩ জুনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ হতে যাচ্ছে তার স্থায়ী ঠিকানা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুন এবং চলবে ৬ জুন পর্যন্ত। ঈদের পরের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে আগাম টিকিট বিক্রির সূচি ঠিক করা হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, এবার ঈদে মোট ৭ জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঈদের 5 দিন আগে এবং 7 দিন পরে বিশেষ ট্রেন চলাচল করবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ 4টি টিকিট নিতে পারবে। ঢাকা স্টেশনে 26টি কাউন্টার খোলা থাকবে, এর মধ্যে মহিলাদের জন্য 2টি কাউন্টার থাকবে। আমরা অগ্রিম টিকিট বিক্রি শুরু করব 1 তারিখ থেকে। 1 তারিখ আমরা বিক্রি করব 10 তারিখ যে যাত্রীরা যাবেন, 2 তারিখ 11 তারিখের জন্য, 3 তারিখ বিক্রি করব 12 তারিখের যাত্রীদের জন্য, 7 তারিখ বিক্রি করব 13 তারিখ যে যাত্রীরা যাবেন, 5 তারিখ বিক্রি করব 14 তারিখ যে যাত্রীরা যাবেন এবং 6 তারিখ বিক্রি করব 15 তারিখ যে যাত্রীরা যাবেন। নিউজ 24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদের পরপরই সৌদি থেকে দেশে ফিরবে নির্যাতনের শিকার আরো 1/2 শতাধিক নারী কর্মী। নিউজ 24-কে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব নমিতা হালদার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির দাবি, বিদেশে যাওয়ার আগে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও ভাষা জ্ঞানের তথ্য গোপন করায় এমন ভুক্তভোগী হচ্ছেন নারী কর্মীরা। আর তাই নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে আরো কঠোর হচ্ছে সরকার। ডাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। হাতে কাপড়ে মাইরে ধরে অনেক কষ্ট করছি, আমার 3 মাসের বেতন দেয় নাই, আমাকে আসার সময় খুব মারধর করছে। আর যদি কোনো মেয়ে এইভাবে আর সৌদি আরব না আসে কোনো কবিলের বাসায়।
গেল সপ্তাহে বেশ কয়েকটি ফ্লাইটে এভাবেই সৌদি থেকে দেশে ফেরত আসেন শতাধিক নারী কর্মী। বেশিরভাগেরই অভিযোগ মালিকপক্ষের নির্যাতন সহ্য করতে না পেরে ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা। তারপরে অতিরিক্ত হলো। নির্যাতনের বিষয়টি কারো কারো ক্ষেত্রে সত্য বলে স্বীকার করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সি। তবে তারা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য গোপন করায় এমন ভুক্তভোগী হচ্ছেন নারী কর্মীরা। মনে করেন আমার ভালো লাগলো না, আমি গিয়ে এক সপ্তাহের মাথায় বললাম আমি আর থাকবো না। তো যে এমপ্লয়ার হাজার হাজার ডলার খরচ করে তাকে নিয়েছে, সে কি এক সপ্তাহের মাথায় এটা মেনে নেয়? তখন কি হয়? তখন রাগারাগি হয়, মারদাঙ্গা হয়। আমি বলবো না যৌন নির্যাতন একেবারে নাই। যাওয়ার শুরু থেকে যেটি হয় যে তাদের অ্যাডাপ্টেশন সবচেয়ে একটি বড় প্রবলেম থাকে, তারপরে তাদের ফুড হ্যাবিট একটি বড় প্রবলেম থাকে, ওয়ার্কলোড তাদের একটি বড় প্রবলেম থাকে। সেখানে তার ভাষায় কথা বলবার মতো কেউ নাই, সেখানে যে ল্যাঙ্গুয়েজটি সেটি সে ভালো করে দক্ষ হয়ে যায়নি, না যাওয়ার কারণে সেখানে সে একটি কমিউনিকেশন ব্যারিয়ারে পড়ে। ফেরত আসার সঠিক হিসাব না থাকলেও 1991 সাল থেকে এ পর্যন্ত বিদেশে গেছেন প্রায় 7.5 লাখ নারী শ্রমিক। এর মধ্যে সৌদি আরবেই গেছেন 2,34,000 নারী। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাবের তথ্যমতে নির্যাতিত নারী কর্মীদের 31% শারীরিক নির্যাতনের শিকার, যৌন নির্যাতনের শিকার 13%। এই নারীদের 43%ই পায় না চিকিৎসা সেবা। এমন বাস্তবতায় ঈদের পর রিয়াদে বাংলাদেশের সেফ হোমে আশ্রয় নেওয়া আরও অর্ধশতাধিক নারী কর্মী দেশে ফেরত আসবে। আজকে আমারে দুইটা বেড়ায় বাঙালি বেড়ায় যে পুলিশের কাছে গেছি, কমপ্লেন্ট করছি, করে 15 টাকা দিয়ে দিছি, আমি কিছু খাইনি, আমি পলানোর কথা। আজকেই আমি আমাদের যে শ্রম কাউন্সিলর সেখানে আছে রিয়াদে, তার সাথে কথা বলেছি। সে বলেছে এই মুহূর্তে 50 জন আছে যাদের মামলা আছে, মামলাগুলি নিষ্পত্তি হয়নি। তবে 8 থেকে 9 জন ঈদের আগেই চলে আসবে, এরকম একটা লটও আছে সেখানে। পরিস্থিতি বিবেচনায় বিদেশে নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে সরকার। একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়তে যে যারা একেবারেই শিক্ষিত না বা একেবারেই কোনো কিছু পড়ালেখা জানে না বা এখন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, তাদেরকে না পাঠানোর জন্য। বিকজ সে যদি তার কন্ট্রাক্টটি না পড়তে পারে, সে যদি কথা না বলতে পারে, তাহলে সে কিন্তু এখানে প্রবলেম পড়বে। যারা সফল গৃহকর্মী ফেরত এসেছে তাদের কাউকে আমরা ট্রেনার নিয়োগ করব, এইরকম চিন্তাভাবনা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমি খুব আশাবাদী যে জুলাই থেকেই আমরা এই প্রশিক্ষণটা চালু করতে পারবো। বর্তমানে বিশ্বের অন্তত 20টি দেশে প্রায় 6 লাখ বাংলাদেশি নারী শ্রমিক কাজ করছে। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পুরান ঢাকার মুখরোচক সব ইফতার সামগ্রী নিয়ে জমজমাট ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। ইফতারের মান এবং বাজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। আইসিসিবিতে বিক্রির পাশাপাশি অনেকেই ইফতার সরবরাহ করছেন রাজধানীর কর্পোরেট অফিসগুলোতেও। বিস্তারিত আফসার উদ্দিনের প্রতিবেদনে। পুরান ঢাকার জনপ্রিয় ইফতারের এমন শত শত সামগ্রী বিক্রি হচ্ছে আইসিসিবির 2 নম্বর হলে। চলবে পুরো রমজান জুড়ে। পুরান ঢাকায় না গিয়েই এমন সুন্দর পরিবেশে পছন্দের সব ইফতার কিনতে পেরে আনন্দিত ক্রেতারা। পুরান ঢাকা দিয়ে খুব কনজেস্টেড, কিন্তু এখানে একটু ভালো। কাচ্চি বিরিয়ানি নিলাম, জিলাপি নিলাম, যেমন ফিশ, প্যাটলেস, তারপরে সবজি, বয়েল সবজি, প্লাস আরও যে সকল বয়স্কদের জন্য আছে ওইটার কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে হয় নাই। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিক্রি বাড়াতে অনেকেই ইফতারে রেখেছেন প্যাকেজ এবং ছাড়ের ব্যবস্থা। আমাদের প্যাকেজ একটা হচ্ছে 500 টাকা, যেটা বিফ তেহারি, সরিষার তেলের তেহারি, সেটা 500 টাকা, আর একটা হচ্ছে প্রন তেহারি। 500 টাকার ঊর্ধ্বে কোনো ক্রয় করলেই আমরা 10% ডিসকাউন্ট দিয়ে থাকি। এই প্ল্যাটারে ইফতারের আইটেম 8-10 প্রকারের ইফতারের আইটেম এবং 8-9 প্রকার হলো আপনার ডিনার আইটেম থাকবে। সো এটা হলো মাত্র 2500 টাকা। তবে এখানকার বিক্রি শেষ নয়। রাজধানীর বিভিন্ন ইফতার পার্টিতেও খাবার কিনে নেওয়া হচ্ছে এই বাজার থেকে, বলছেন বিক্রেতারা। বিভিন্ন প্রোগ্রামে 90 জনের জন্য, 40 জনের জন্য এরকম ইফতারি আইটেম সহ আমাদের কাচ্চি আইটেম বা চিকেন তান্দুরি যে আইটেমগুলো আমাদের বসিতে সবগুলো যাচ্ছে। প্রতিদিন 500, 1000, এরকম 2000ও যায়। আমাদের সামনে 3000, 4000 লোকের প্রোগ্রাম আছে, ওগুলো কন্ট্যাক্ট করা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই ইফতার বাজার নিয়ে আরও প্রচারণা দরকার বলে মনে করেন ক্রেতা বিক্রেতা উভয়। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতি। ফিরবো শিগগিরই, আমাদের সাথেই থাকুন।
স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। বসুন্ধরা সিমেন্টের আয়োজনে মানিকগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ঢাকা উইংয়ের এজিএম পলাশ আক্তার, ডিস্ট্রিবিউশন শাখার এজিএম সাইফুর রহমান জুয়েল, ঢাকা ডিভিশনাল সেলস ম্যানেজার AKM লুৎফুল হক খসরু। ইফতার আগে আলোচনা সভা হয় এবং পরে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ঝালকাঠিতে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বরিশাল ডিভিশনের ঝালকাঠি টেরিটরি কর্তৃক আয়োজিত স্থানীয় ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অনেকে। অনুষ্ঠানে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুখতার আহমেদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। মদিনার মসজিদে নববীতে প্রতি রমজানে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় ইফতার মাহফিলের। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করে এই ইফতার আয়োজনে। সহকর্মী মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে নাহিদ জিহানের প্রতিবেদন। ইসলামের দৃষ্টিতে মর্যাদার দিক দিয়ে পবিত্র নগরী মক্কার পরই মদিনার স্থান। এই মদিনায় মাত্র 11,600 বর্গফুটের একটি মসজিদ নির্মাণ করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালের পরিক্রমায় সেই মসজিদ এখন 17 লাখ স্কয়ার ফুটের এক বিশাল কমপ্লেক্স। এখানে সাধারণ সময়ে একসাথে 6 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, যা হজ ও ঈদের সময় কোটিতে ছাড়িয়ে যায়। প্রতি বছর রমজানে মসজিদে নববীতে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় ইফতার মাহফিলের। মাসব্যাপী এই আয়োজনে প্রতিদিন অংশ নেয় 3 থেকে 5 লাখ মুসল্লি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যোগ দেয় এই ইফতার মাহফিলে। এত বড় আয়োজনে পরিসরে আমরা যে ইফতার করতে পারতেছি তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া আদায় করি এবং বিশ্বের সকল মুসলমান ভাইয়েরা আমরা একসাথে ইফতার পালন করতেছি। এতে আমাদের স্বার্থপূর্ণ মুসলমানের যে মাতুর্যতা তা রক্ষা হচ্ছে। মসজিদের ভেতরে ইফতারিতে থাকে খেজুর, রুটি, লাবাং, জমজমের পানি, চা, কফি ও গাহুয়া। ইফতারের আইটেমের ক্ষেত্রে মসজিদের ভেতরে বাধ্যবাধকতা থাকলেও মসজিদের বাইরের চত্বরের আয়োজনে কোনো বাধা ধরার নিয়ম নেই। ফলে আয়োজকদের মধ্যে চলে এক অলিখিত প্রতিযোগিতা। দেশে থাকলে 10 জনের সাথে 20 জনের সাথে বা 100 জনের সাথে, আর এখানে লক্ষ লক্ষ লোকের সাথে ইফতার করে, এটার অনেক নেকি। তাই আমরা উভয় চেষ্টা করবো যার স্বার্থ এবং সমর্থ আছে তারা যেন রমজানে আসে এখানে ইফতারের উপস্থিত। বিশাল এ আয়োজনে সৌদি আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন করেছে অতিরিক্ত ফোর্স। মসজিদ এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত এক প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, রমজানে পরিচ্ছন্ন কাজে নিয়োগ করা হয় অতিরিক্ত 10,000 কর্মী। এই 10,000 শ্রমিক রমজানের প্রথম দিনেই পুরা হেরাম এরিয়া নিরসভাবে ইফতারের যাবতীয় ময়লা সব পরিষ্কার করে হাজিদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিবে। রমজানকে কেন্দ্র করে ইফতারের মুহূর্তে ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক অনন্য নিদর্শন দেখা যায় এই ইফতার মাহফিলে। নাহিদ জিহান, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন সাংসদরাও। ঈদের পর আরও 3 সিটিতে ভোটের প্রস্তুতি। গোপন তালিকা ধরে চলছে মাদক বিরোধী অভিযান, প্রমাণ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বদির বিরুদ্ধে। তিস্তা নিয়ে কথা বলার জায়গা শান্তিনিকেতন না, বললেন মমতা। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠককাল। বিশ্ব সম্প্রদায়কে ভুক্তভোগী রোহিঙ্গা শিশুদের দায় নিতে হবে, বললেন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এবং কিমের সঙ্গে 12 জুনের আলোচিত বৈঠক বাতিল করলেন ট্রাম্প। এখনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।